আসসালামু আলাইকুম। দশম শ্রেণী, নবম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থীরা, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা ইতিহাস বলতে কী বুঝে সে সম্পর্কে জেনেছি, ইতিহাসের যে উপাদান সে সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব ইতিহাসের প্রকারভেদ। সেই সৃষ্টির প্রথম থেকে, অর্থাৎ মানব সভ্যতার বিকাশের প্রথম থেকে একসময় মানুষ গুহাবাসী ছিল, তারপর ধীরে ধীরে তারা পাথরের ব্যবহার মাধ্যমে আগুন জ্বালাতে শিখল এবং তখন থেকে সভ্যতার সূচনা। তারপর থেকে ক্রমান্বয়ে কিন্তু সভ্যতার অগ্রগতি চলছে। এই মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন বিষয়ের ইতিহাসও লেখা হচ্ছে। ফলে বর্তমানে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর, কারণ ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়। একসময় মানুষ যাযাবরের মতো জীবনযাপন করত, এখন মানুষ সভ্যতার চরম শিখরে এসে পৌঁছেছে। মঙ্গল গ্রহে গিয়ে তারা বসবাস করতে চেষ্টা চালাচ্ছে, নতুন নতুন আবিষ্কার করেই যাচ্ছে। কাজেই ইতিহাস অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে বিরামহীনভাবে, যার জন্য ইতিহাস প্রবহমান। ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন, কিন্তু যেহেতু ইতিহাসের বিষয়বস্তু মানুষ, মানুষের সমাজ, সভ্যতা ও জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। ইতিহাসে মানুষকে নিয়ে, মানুষের সমাজকে নিয়ে, সভ্যতা ও জীবনধারাকে নিয়ে। তারপরেও পঠন পাঠন, আলোচনা ও গবেষণাকরণের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ভৌগোলিক অবস্থানগত, আরেকটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের দিক থেকে, আরেকটা হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে। এই প্রধান দুই ভাগে ইতিহাসের বিষয়বস্তুকে ভাগ করা হয়েছে। ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন প্রেক্ষাপটে রচিত, স্থানীয়, জাতীয় না আন্তর্জাতিক। এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আরও তিন ভাগে ভাগ করা হয়েছে: স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস, জাতীয় ইতিহাস ও আন্তর্জাতিক ইতিহাস। কোনো একটা বিশেষ অঞ্চলের ঘটনাকে নিয়ে যখন লেখা হয় সেটা হয়ে যায় আঞ্চলিক ইতিহাস। জাতীয় ইতিহাস, যেমন 26শে মার্চ, আজকে আমরা জাতীয় দিবস পালন করছি, এটা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাস। ভাষা আন্দোলন, এটা হচ্ছে আমাদের জাতীয় ইতিহাস। আর আন্তর্জাতিকভাবে যখন একটি ঘটনা ঘটে এবং সেটা ইতিহাসে স্থান পায়, তখন তাকে আমরা বলবো আন্তর্জাতিক ইতিহাস। যেমন আমরা বলতে পারি বিশ্বযুদ্ধের ঘটনা। বিষয়বস্তুগত ইতিহাস, কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয়। ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক, তবু সাধারণভাবে একে 5 ভাগে ভাগ করা যায়: রাজনৈতিক ইতিহাস, সামাজিক ইতিহাস, অর্থনৈতিক ইতিহাস, সাংস্কৃতিক ইতিহাস ও সাম্প্রতিক ইতিহাস। এইভাবে বিষয়বস্তুগত দিক থেকে ইতিহাসকে 5 ভাগে ভাগ করা হয়েছে। এবার দেখো ইতিহাসের বিষয়বস্তু কী। মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। মানব সমাজে ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তন, কারণ প্রতিনিয়ত মানুষের জীবন পরিবর্তন হচ্ছে, সভ্যতার ক্রমোন্নতি হচ্ছে। এই যে ধারাবাহিক পরিবর্তন, তার প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস। ঐতিহাসিক ভিকো মনে করেন
মানব সমাজ ও মানবীয় প্রতিষ্ঠানসমূহের উৎপত্তি ও বিকাশই ইতিহাসের বিষয়বস্তু। সুতরাং দেখা যাচ্ছে যে মানুষের গুরুত্বপূর্ণ অর্জন যা মানব সমাজ সভ্যতার উন্নতি ও অগ্রগতিতে অবদান রাখতে সক্ষম হয়েছে তা সবই ইতিহাসভুক্ত বিষয়, যেমন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন প্রভৃতি বিষয়। সামগ্রিকভাবে যা কিছু সমাজ সভ্যতার বিকাশে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করেছে তাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাসের পরিসর বা ইতিহাসের স্বরূপ কী, ধরনটা কী? ইতিহাস জ্ঞান অর্জনের অন্যান্য শাখা থেকে ভিন্নতর, কারণ এটা কি করে, এটা আমাদের অতীত নিয়ে আলোচনা করে, যার জন্য এর রচনা ও উপস্থাপনা পদ্ধতিও ভিন্ন। ইতিহাসের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলে এ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। প্রথমত, সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতের পুনর্গঠন করাই ইতিহাসের বৈশিষ্ট্য। ইতিহাসে অতীতের ঘটনাগুলি স্থান পায়, কিন্তু অতীতের যে ঘটনাগুলি ঘটেছিল প্রকৃতপক্ষেই ঘটেছিল, যেগুলোর বৈজ্ঞানিক ভিত্তি বর্তমান এবং যার সত্যনিষ্ঠ, যার সত্যতা আছে, তাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য। দ্বিতীয়ত, ইতিহাসের আলোচনার বিষয় হচ্ছে মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণ। যেমন কিছুদিন আগে পাহাড়ি বটেশ্বর আবিষ্কৃত হয়েছে, এটা একটা বাস্তব ভিত্তি রয়েছে, হ্যাঁ, এবং সেখান থেকে আমরা অনেক তথ্য সংগ্রহ করতে পারি। কাজেই এই মানব সমাজ ও সভ্যতার অগ্রগতির ধারাবাহিক তথ্য নির্ভর বিবরণী হচ্ছে ইতিহাস। ইতিহাস থেমে থাকে না, এটি গতিশীল এবং বহমান। সৃষ্টির প্রথম থেকে ক্রমান্বয়ে বিবর্তনের মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে, অগ্রগতির মাধ্যমে কি হচ্ছে, মানব জীবন বর্তমান সভ্যতার উচ্চ শিখরে এসে পৌঁছেছে। কাজেই মানুষের জীবন যেমন গতিশীল, তেমনি ইতিহাসও গতিশীল এবং বহমান। ইতিহাস থেমে থাকে না, যে কারণে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ সন তারিখ ব্যবহার করে ভাগ করা কঠিন। আবার পরিবর্তিত ধারাও সব দেশে একসঙ্গে ঘটেনি। চতুর্থত, ঘটে যাওয়া ঘটনার সঠিক বিবরণ পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাও ইতিহাসের বৈশিষ্ট্য। তবে ঘটনার নিরপেক্ষ বর্ণনা না হলে সেটা সঠিক ইতিহাস হবে না। ইতিহাসের যে ঘটনার উল্লেখ থাকবে, বর্ণনা থাকবে, সেটা নিরপেক্ষ হতে হবে, সেটা তথ্য নির্ভর হতে হবে এবং সেটা সত্য হতে হবে। কাজে সত্যনিষ্ঠ তথ্যের সাহায্যে অতীতকে পুনর্গঠন করাই হচ্ছে ইতিহাসের বৈশিষ্ট্য বা স্বরূপ। ইতিহাসের পরিধি বা পরিসর কতটুকু? যেহেতু মানুষ কর্তৃক সম্পাদিত সকল বিষয় ইতিহাসের অন্তর্ভুক্ত, মানুষের চিন্তাভাবনা, পরিকল্পনা, কার্যক্রম যত শাখা প্রশাখা বিস্তৃত, ইতিহাসের সীমাও ততদূর পর্যন্ত বিস্তৃত। যেমন প্রাগৈতিহাসিক যুগে প্রথম পর্বে মানুষের কর্মকাণ্ড খাদ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল। যাযাবর মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো এবং তারা পশু শিকার করত, পশু শিকার করে তারা জীবন নির্বাহ করত। তাদের কর্মকাণ্ড এতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিল। ফলে সে সময় ইতিহাসের পরিসরও খাদ্য সংগ্রহমূলক কর্মকাণ্ড পর্যন্ত বিস্তৃত ছিল। সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাস চর্চা ও গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতি অনুসৃত হচ্ছে, ফলে ইতিহাসের শাখা প্রশাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিস্তৃত হচ্ছে ইতিহাসের সীমানাও। 19 শতকে শুধু রাজনীতি ইতিহাসের বিষয় হলো, মার্ক্সবাদ প্রচারের পর অর্থনীতি, সমাজ, শিল্পকলা ইতিহাস রচিত হতে থাকে।
এভাবে একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিধি ও পরিসর। আমরা ইতিহাস কাকে বলে জানলাম, ইতিহাসের উপাদান কী সেটাও আমরা জানলাম, প্রকারভেদ, স্বরূপ, পরিসর জানলাম। কিন্তু এই অতীত সম্পর্কে জানা আমাদের কেন দরকার? ইতিহাস তো অতীত নিয়ে কথা বলে, তাহলে এই অতীতকে আমরা জানবো কেন? এই ইতিহাস পাঠের প্রয়োজনীয়তাটা কী? মানব সমাজ ও সভ্যতার বিবর্তনের সত্যনির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এই কারণে জ্ঞান চর্চার শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অসীম। ইতিহাস পাঠ মানুষকে অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। আজকে 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আমরা যদি ইতিহাস এই রচিত না হতো তাহলে আমরা কিছুই জানতে পারতাম না। পরবর্তী প্রজন্ম যারা আছো তারা এ সম্পর্কে অজ্ঞ থেকে যেতে। সেই প্রাচীনকালে প্রাচীন যুগে যখন রাজা বাদশারা আমাদের দেশকে শাসন করেছিলেন, ইংরেজরা আমাদের দেশকে শাসন করেছেন, এই অতীতকালে আমাদের জাতীয়ভাবে কী ভুল ত্রুটি ছিল, কী সীমাবদ্ধতা ছিল, এইগুলোর সম্পর্কে আমরা কি করতে পারি? ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি এবং ফলে জাতির স্বার্থ রক্ষা করা, জাতিকে পুনর্গঠন করা, জাতিকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ইতিহাস পাঠ করা অত্যন্ত জরুরি। ইতিহাস জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে। সত্যনিষ্ঠ বর্ণনা মানসিক জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সাহায্য করে। আর এ বিবরণ যদি হয় নিজ দেশের জাতির সকল সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যে, তাহলে তা মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। যেমন ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 6 দফা আন্দোলন, তারপরে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম। একই সঙ্গে আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। ইতিহাস পাঠ করে আমরা কি করতে পারি? আমাদের দেশের সংকটময় কালে, যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা সাহস সঞ্চয় করতে পারি, আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী হতে পারি এবং আমাদের যে সংকট, সেই সংকট আমরা সাফল্যের সাথে মোকাবেলা করতে পারি। এক্ষেত্রে জাতীয়তাবোধ, জাতীয় সংহতি সুদৃঢ়করণে ইতিহাস পাঠের বিকল্প নেই। ইতিহাস আমাদের সচেতনতা বৃদ্ধি করে। ইতিহাস জ্ঞান মানুষকে সচেতন করে তোলে। উত্থান পতন এবং সভ্যতার বিকাশ ও পতনের কারণগুলো জানতে পারলে মানুষ ভালো মন্দের পার্থক্যটা সহজেই বুঝতে পারে। ফলে সে তার কর্মের পরিণতি সম্পর্কে সচেতন থাকে। একটা জাতির উত্থান এবং পতন, কেন সভ্যতাটা বিলীন হয়ে গেল, এই কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে আমরা কী হতে পারি? সচেতন হতে পারি এবং ভালো মন্দের পার্থক্যটা জেনে আমরা আমাদের কর্মপদ্ধতি কী করতে পারি? সহজেই বুঝতে পারি। ইতিহাস কী করে? ইতিহাস দৃষ্টান্তের সাহায্যে, উদাহরণের সাহায্যে আমাদেরকে শিক্ষা দেয়। ইতিহাসের ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। মানুষ ইতিহাস পাঠ করে অতীত ঘটনাগুলির দৃষ্টান্ত থেকে শিক্ষা নিতে পারে। ইতিহাসের শিক্ষা বর্তমানের প্রয়োজনে কাজে লাগানো যেতে পারে। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় ইতিহাসকে বলা হয় শিক্ষণীয় দর্পণ। উদাহরণ দিয়ে ইতিহাস আমাদের কী করে? শিক্ষা দেয়। ইতিহাস পাঠ করলে বিচার বিশ্লেষণের ক্ষমতা বাড়ে, যা দার্শনিক দৃষ্টিভঙ্গি তৈরিতে সাহায্য করে। ফলে জ্ঞান চর্চার প্রতি আগ্রহ জন্মে। তাহলে আমরা আজকে আমাদের যে প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি, এই ইতিহাস পরিচিতির নানা দিক সম্পর্কে আমরা জানলাম। তোমরা শিক্ষার্থীরা, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমার অনলাইনেই প্রথম ক্লাস, কাজেই তোমরা যখন
পাঠ্য বইটা ভালো করে পড়বে এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে এগুলো কলমের সাহায্যে আন্ডারলাইন করবে এবং সেগুলো তোমরা মনে রাখবে, অর্থাৎ মুখস্থ করবে, মনে রাখবে। তোমরা জানো যে তোমাদের 30 নাম্বার হচ্ছে অবজেক্টিভ বা নৈর্ব্যক্তিক বহু নির্বাচনী পরীক্ষা এবং 70 নাম্বার হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ। তো তোমরা যত পাঠ্য বইটা চর্চা করবে তোমাদের উত্তর করতে সহজ হবে। তোমাদের বহু নির্বাচনী পরীক্ষার জন্য অবশ্যই এই তথ্যগুলো মনে রাখতে হবে। তাহলে আমরা কি জানলাম এই অধ্যায় থেকে? আমরা এই অধ্যায়ে জানলাম যে ইতিহাস কাকে বলে, এবং ইতিহাসের উপাদান আমরা কী পেয়েছি। ইতিহাস বলতে আমরা বুঝি ইতি শব্দ থেকে ইতিহাস শব্দটি এসেছে, যার অর্থ ঐতিহ্য। এবং এই শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসে ইতি যোগ আস, অর্থাৎ এমনই ছিল বা এরূপ ঘটেছিল। গ্রিক শব্দ হিস্টোরিয়া বা ইংরেজি হিস্টোরি থেকে শব্দটির উৎপত্তি। বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। এই শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এবং তাকে বলা হয় ইতিহাসের জনক। 19 শতকের জার্মান ঐতিহাসিক লিওপন ফন রেমকে তিনি হচ্ছেন আধুনিক ইতিহাসের জনক। ইতিহাসের উপাদান আমরা পেয়েছি দুইটি, একটি হচ্ছে লিখিত উপাদান আর একটি হচ্ছে অলিখিত উপাদান। লিখিত উপাদান হচ্ছে সাহিত্য, দেশি বিদেশি সাহিত্যকর্ম, তারপরে তৎকালীন সময়ের তথ্য, তারপরে বৈদেশিক বিবরণ, তারপর হচ্ছে দলিল দস্তাবেজ, সরকারি নথিপত্র, বিদেশি পর্যটকদের বিবরণ, এগুলি হচ্ছে আমাদের লিখিত উপাদান। আর মনে করো শহীদ মিনার, স্মৃতিসৌধ, আহসান মঞ্জিল, বড় কাটারা, ছোট কাটারা, ময়নামতি, শালবন, বৌদ্ধবিহার, এগুলি হচ্ছে আমাদের অলিখিত বা প্রত্নতাত্ত্বিক উপাদান। আর্যভট্টেশ্বর। ইতিহাসের প্রকারভেদ আমরা পেলাম যে ইতিহাসে প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আরেকটি হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস। ইতিহাসের বিষয়বস্তু হচ্ছে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, দর্শন, তারপরে স্থাপত্য, রাজনীতি, যুদ্ধ, ধর্ম, আইন, অর্থাৎ মানুষ জীবনের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত সবই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। ইতিহাস পাঠ আমাদের প্রয়োজন, কারণ ইতিহাস আমাদেরকে জ্ঞান ও আত্মমর্যাদা বৃদ্ধি করে, ইতিহাস আমাদের সচেতনতা বৃদ্ধি করে, ইতিহাস আমাদেরকে দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়, যার ফলে আমরা কি করতে পারি, আমরা দেশকে সঠিক এবং নির্ভুল পথে অগ্রসর করতে পারি। সামনের দিকে আমরা এগিয়ে নেওয়ার জন্য আমাদের কী করতে হয়, সিদ্ধান্ত নিতে, যে কোনো সময় সিদ্ধান্ত নিতে আমাদের জন্য সহজ হয়। তোমাদের যে পাঠ্য অংশটুকু তোমরা প্রথমে রিডিং পড়বে। রিডিং পড়ার সময় তোমরা কলম দিয়ে আন্ডারলাইন করবে, একাধিকবার তোমরা এটা ভালো করে পড়বে, তাহলে তোমাদের কাছে সামগ্রিক বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। তারপরে তো আমাদের অনলাইন ক্লাসে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে এবং আমার যে ফোন নাম্বার আছে সেটাও তোমাদের জানা আছে। কোনো কিছু তোমাদের বুঝার, জানার যদি সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে জানাবে, তাহলে আমি আগামী ক্লাসে আবার কি করব, তোমাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। আমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায় হচ্ছে বিশ্ব সভ্যতা। এই অধ্যায়ে এসে আমরা জানব যে বিশ্বব্যাপী যে ধাপে ধাপে সভ্যতার যে অগ্রগতি হয়েছিল, সেই অগ্রগতি সম্পর্কে আমরা ধারণা লাভ করবে এই অধ্যায়ে। যেমন আদি যুগের মানুষ কৃষিকাজ জানত না, তারা বনে বনে ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করতো, এটাই ছিল তাদের খাদ্য এবং তাদের কর্মকাণ্ড এতটুকু পর্যন্তই বিস্তৃত ছিল।
কাজেই সেই সময়ের যে ইতিহাস সেটা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে তারা পাথর ভেঙে ধারালো অস্ত্র তৈরি করতে শিখে এবং পাথরই ছিল তাদের একমাত্র হাতিয়ার। ওই সময়টাকে বলা হয় পাথরের যুগ। আর এই পাথরের যুগের প্রথম পর্যায়কে বলা হতো পুরনো পাথরের যুগ বা পুরোপলীয় যুগ। এই যুগে মানুষ পাথরের অস্ত্র দিয়ে কী করত? দলবদ্ধভাবে পশু শিকার করত এবং এরা আগুনের ব্যবহার জানত। এই পুরনো পাথরের যুগ শেষ হয়ে শুরু হলো মানুষের কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। যখন তারা যাযাবর জীবনের অবসান ঘটিয়ে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলো, তখন থেকে আমাদের নতুন যুগের বা নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগে শুরু হলো। কৃষির প্রয়োজনে মানুষ নদীর তীরে কী করলো? বসবাস শুরু করলো এবং যখন তারা দলবদ্ধভাবে বসবাস করতে শুরু করলো এবং এই থেকেই তারা ঘরবাড়ি নির্মাণ করতে শিখে। এভাবেই আমাদের মানব সভ্যতার সূচনা হয়। এই অধ্যায়ে এসে আমরা কিভাবে মানুষ ধাপে ধাপে সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে সেই ইতিহাস আমরা এখানে জানব। এখানে বিভিন্ন সভ্যতা রয়েছে, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, এইগুলো আমরা পর্যায়ক্রমে আমরা জানব। আজকে আমরা বিশ্ব সভ্যতার যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে জানলাম। যে প্রথম যুগে মানুষ প্রথম কী করলো? শুধু পাথরের ব্যবহার জানতো। তখন সেই সময়টাকে বলা হচ্ছে পাথরের যুগ। এই পাথরের যুগকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পুরনো পাথরের যুগ আর একটা হচ্ছে নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ। পুরনো পাথরের যুগটা মানুষের শুধু পশু শিকারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরে মানুষ তাদের যাযাবর জীবনকে অবসান ঘটালো, তারা কৃষিভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করলো এবং তারা ঘরবাড়ি নির্মাণ করতে শিখলো। এবং যেহেতু কৃষিকে ভিত্তি করে তাদের সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, তাই এই সভ্যতাগুলো তারা কী করলো? এই নদীর যে বড় বড় নদী, এই নদীর তীরবর্তী অঞ্চলে তারা বসত গড়ে তুলল। এভাবেই আমাদের মানব সভ্যতার সূচনা হলো। আগামী ক্লাসে আমরা বিশ্ব সভ্যতার যে বিভিন্ন সভ্যতা তা নিয়ে আমরা আলোচনা করব, পাঠ করব। আজকে এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।